আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে। প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানিয়ে দিব, ব্যাংককে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক আজ। ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এই বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা নিজেদের দাবি করল ভারত। বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা নিজেদের দাবি করেছে ভারত। সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় সেভেন সিস্টার খ্যাত ৭টি রাজ্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের করা মন্তব্যে ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এরপর জানিয়ে দিব, স্বেচ্ছাসেবক লীগ ও পৌর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান জসিম ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জুকে বৃহস্পতিবার ৩ এপ্রিল রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ৮ মাসে বিএনপির সংঘর্ষে নিহত ৭০। গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়ে। এ সময় ঘটে অসংখ্য খুনের ঘটনা, যা নিয়ে একটি গবেষণা পরিচালনা করেছে জাতীয় নাগরিক কমিটি। এতে দেখা যায় গত ৮ মাসে বিএনপি ও এর সহযোগী সংগঠনের সদস্যদের সংঘর্ষ ও হামলায় ৭০ জন নিহত হয়েছে। গবেষণাটি করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ডায়াসপোরা কমিটির সদস্য ইশতিয়াক আকিব। সঙ্গে ছিলেন গবেষক আবিদুর রহমান। এবং সর্বশেষ জানিয়ে দিব, চিকিৎসা শেষে দেশে ফিরল জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ শিশু মুসা। সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জুলাই আগস্ট মাসে গুলিবিদ্ধ ৭ বছর বয়সী শিশু বাসিত খান মুসা। বৃহস্পতিবার ৩ এপ্রিল রাত ১০টা ৪০ একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সামরিক বাহিনীর একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএসে নিয়ে আসা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে। প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা বিষয়টি পর্যালোচনা করছি। যেহেতু এটি আলোচনাযোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব। বৃহস্পতিবার ৩ এপ্রিল ব্যাংককে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে একথা বলেন। বাংলাদেশি পণ্য আমদানির উপর যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপের বিষয়ে শফিকুল আলম বলেন, এখনো পুরো বিষয়টি আলোচনা শুরু পর্যায়ে রয়েছে। আমরা এটা পর্যালোচনা করছি এবং আমরা যেসব পদক্ষেপ গ্রহণ করছি তাতে আশাবাদী সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। আমরা এমন একটা সমাধানের দিকে যেতে পারবো যাতে উভয় পক্ষের জন্য ইয়ন সিচুয়েশন হয়। আশাবাদ প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আমরা এমন কিছু করব যাতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের উভয়ের স্বার্থে সংরক্ষণ হয়। এ লক্ষ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে বলে জানান তিনি। এর আগে
আজ সকালে শফিকুল আলম বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার বাড়ানোর বিষয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে। এসব শুল্ক আরও যুক্তিসঙ্গত করার উপায় খুঁজে বের করতে দ্রুত ও কার্যকরভাবে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, যা শুল্ক বিষয়ক জটিলতা নিরসনে প্রয়োজন। প্রেস সচিব আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও আমাদের বৃহত্তম রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করে আসছি। শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের চলমান কার্যক্রম শুল্ক সমস্যা সমাধানে সহায়তা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন রেসিপ্রোটিক্যাল ট্যারিফ নীতির অংশ হিসেবে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্যাংককে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আজ। ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের বিমস্টেক সম্মেলন এর সাইডলাইনে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ৪ এপ্রিল এই বৈঠক অনুষ্ঠিত হবে। দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক হবে। তিনি জানান, ব্যাংককে বৃহস্পতিবার বিমস্টেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাতে বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছে। ৪ এপ্রিল পর্যন্ত ব্যাংককে বিমস্টেক সম্মেলন চলবে। বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা নিজেদের দাবি করল ভারত। বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা নিজেদের দাবি করেছে ভারত। সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত ৭টি রাজ্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের করা মন্তব্যে ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই দাবি করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থল বেষ্টিত বলে বর্ণনা করার এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশ অধিকার অভিভাবক হিসেবে উল্লেখ করার কয়েকদিন পর বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এস জয়শঙ্কর বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেন্টারাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেকের ভারতের কৌশলগত ভূমিকা তুলে ধরে ভারতের ৬,৫০০ কিলোমিটার উপকূল রেখা এবং বিমস্টেকের ৫ সদস্যের সাথে ভারতের ভৌগোলিক সংযোগের উপর আলোকপাত করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বোপরি আমাদের বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে, যা প্রায় ৬,৫০০ কিলোমিটার। ভারত কেবল ৫টি বিমস্টেক সদস্যের সাথেই সীমান্ত ভাগ করে না, তাদের বেশিরভাগকে সংযুক্ত করে। ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সংযোগের একটি বড় অংশ প্রদান করে। জয়শঙ্কর দাবি করেন, বিশেষ করে আমাদের উত্তর পূর্ব অঞ্চল বিমস্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে, যেখানে সড়ক, রেলপথ, পানিপথ, গ্রিড এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে। ভারতীয় এই পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, আমরা সচেতন যে এই বৃহত্তর ভৌগোলিক ক্ষেত্রে পণ্য, পরিষেবা এবং মানুষের সুষ্ঠু প্রবাহের জন্য আমাদের সহযোগিতা এবং সুবিধা প্রদান একটি অপরিহার্য পূর্বশর্ত। এই ভূ কৌশলগত বিষয়কে মাথায় রেখে আমরা গত দশকে বিমস্টেককে শক্তিশালী করার জন্য ক্রমবর্ধমান শক্তি এবং মনোযোগ নিবেদিত করছি। আমরা আরও বিশ্বাস করি যে সহযোগিতা একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি, চেরি পিকিং বিষয়টি নয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগ ও পৌর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। গাইবান্ধার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান জসিম এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জুকে বৃহস্পতিবার ৩ এপ্রিল রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর ইসলাম তালুকদার নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মোস্তাক আহমেদ রঞ্জুর নিজ বাসা থেকে তাকে ও সাইদ হাসান জসিমকে গ্রেপ্তার করা হয়। ওসি শাহিনুর ইসলাম তালুকদার আরও জানান, জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করা মামলায় তারা এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য, গত বছরের ২৬শে আগস্ট গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে বিস্ফোরক দ্রব্য আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি সহ আওয়ামী লীগের ১১৪ জন নেতাকর্মীকে আসামি করা হয়।